আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নাও ফিতাটা কাটো। নূর একটু অবাক হয়ে বলল, আমি? হ্যাঁ, তুমি নয় তো কে? এটা আমার নতুন ব্রাঞ্চ, তোমার হাতেই এটার উদ্বোধন করতে চাই। নাও কাটো। নূর একটু ইতস্তত করলেও আদিত্যের কথায় কাঁচি নিয়ে ফিতাটা কেটে দিল। ফিতা কাটতেই সবাই হাতে তালি বাজালো। আদিত্য এবার একটা পর্দার সামনে গিয়ে পর্দার রশিটা নূরের হাতে দিয়ে বলল, এখন এটা টান দাও। আদিত্যের কথা মতো নূর রশিটা টান দিতেই সামনের পর্দাটা দুই দিকে সরে গেল। পর্দা সরে যেতেই নূর আরো অবাক হয়ে গেল, কারণ এই ব্রাঞ্চটা নূরের নামে করা। এটা দেখে নূর বিস্ময় ভরা চোখে আদিত্যের দিকে তাকালো। আদিত্য তখন মুচকি হেসে বলল, হ্যাঁ, এটা তোমার নামে। এই ব্রাঞ্চের কাজের জন্য এতদিন এত ব্যস্ত ছিলাম, আর তোমাকে সারপ্রাইজ দেবো বলে কিছু বলিনি। নূর যেন স্তব্ধ হয়ে গেল। কেমন রিয়াকশন দেবে ভেবে পাচ্ছে না ও। গলা জড়িয়ে আসছে ওর। নূর কোনো রকমে নিজেকে সামলিয়ে আস্তে করে বলল, এক্সকিউজ মি প্লিজ। কথাটা বলে নূর দ্রুত ওখান থেকে সরে গিয়ে একটা কেবিনে ঢুকে পড়ল। কেবিনে ঢুকে মুখে হাত চেপে ধরে কেঁদে উঠল নূর। আদিত্য দ্রুত নূরের পিছে ছুটল। কেবিনে ঢুকে নূরকে এভাবে কাঁদতে দেখে আদিত্যের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। আদিত্য নূরকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে অপরাধীর কণ্ঠে বলল, সরি সরি সোনা, অনেকগুলো সরি। আমি জানি এই কয়দিনে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে এমনটা করিনি। তোমার থেকে দূরে থাকা আমার জন্য সুখকর ছিল না, আমারও অনেক কষ্ট হয়েছে, কিন্তু কোনো উপায় ছিল না। অফিসের কাজ শেষ করে আবার এখানে আসতে হতো। এখানকার কাজের চাপ বেশি, তাই বাসায় যেতে যেতে দেরি হয়ে যেত। ব্যস্ততার কারণে তোমাকে ফোন করারও সময় পেতাম না, আর তুমি ফোন করলে আমি ইচ্ছে করে ধরতাম না, কারণ তোমার মলিন কণ্ঠ শুনে আমি সহ্য করতে পারতাম না। তখন আমি দুর্বল হয়ে পড়তাম, তোমাকে সারপ্রাইজ দিতে পারতাম না। নূর এবার আদিত্যের দিকে ঘুরে আদিত্যকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, চাই না আমার কোনো সারপ্রাইজ, আর কখনো আমার সাথে এমন করবে না। জানো এই কয়েকদিনে কি অবস্থা হয়েছে আমার? মাথায় কত খারাপ খারাপ খেয়াল এসছে। খবরদার আর কখনো এমন সারপ্রাইজ দেবে না আমাকে। আমার কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকে চাই। সব সময় তোমাকে আমার পাশে চাই, আর কিচ্ছু চাই না। ওকে ওকে, আই প্রমিস, আর কখনো এমন হবে না। এবার কান্না বন্ধ করো প্লিজ। নূর কিছুক্ষণ পরে একটু শান্ত হয়ে গেল। আদিত্য নূরের কপালে চুমু খেয়ে ওর হাত ধরে আবারও বেরিয়ে গেল। কার্তিক মাস পড়ে গেছে। আবহাওয়ায় হালকা ঠান্ডা প্রভাব পড়েছে। আজ দিনটাও কেমন মেঘলা মেঘলা। জানালা খুললেই উত্তরা বাতাসে শরীরে হালকা শীত শীত অনুভূতি হচ্ছে। শুক্রবার হওয়ায় আজ আদিত্য বাসায় আছে। নূর ড্রয়িং রুমে বসে টিভি দেখছে আর বোর হচ্ছে। আদিত্য সেই সন্ধ্যা থেকে রান্নাঘরে ঢুকেছে, বেরোনোর নাম নেই। আজকাল তার আবার একটু বেশি কুকিংয়ের শখ জেগেছে। সময় পেলেই কিছু না কিছু বানিয়ে নূরকে খাওয়াবে। তবে তার কড়া নির্দেশ নূর যেন রান্নাঘরে না যায়, আর এই জন্যই নূরের বিরক্ত লাগে। আরে বাবা, দীক্ষিতার কি আছে? আমি কি ছোট বাচ্চা নাকি? সব সময় শুধু এখানে যেও না, ওটা করো না। যেন বউ শুধু দুনিয়াতে ওনার একারই আছে, আর মানুষ যেন রোবট, বউ নিয়ে ঘোরে। আরে ভাই, একটু গেলে কি হয়? আমার একটু দেখতে ইচ্ছে করে কি করছো, কিন্তু ওনার একটাই কথা, একদম রান্নাঘরে পাড়া দেবে না, কোথাও লেগে যাবে। ভাবা যায় এগুলা? বিড়বিড় করে এসব বকে নূর এবার উঠে দাঁড়ালো। এবার তো সে রান্নাঘরে যেয়ে দেখবেই জনাব কি এমন মহাভারত অশুদ্ধ করছে। কথাটা ভেবে নূর ধীরে ধীরে রান্নাঘরের দিকে পা বাড়ালো। রান্নাঘরে দরজায় এসে দেখল আদিত্য খুব মনোযোগ সহকারে চুলায় কিছু নাড়ছে। একটা 3/4 প্যান্ট আর হাতা কাটা ঢোলা টি শার্ট পরে আছে। রান্নাঘরের গরমে বেচারা ঘেমে উঠেছে। কপালের সিল্কি চুলগুলো ঘামের সাথে লেপ্টে আছে। নূর কেমন লোলুপ দৃষ্টিতে আদিত্যের দিকে তাকিয়ে আছে। ইস, আমার জামাইটা কত কিউট, একদম হট চিজ মাইরি, ইচ্ছে করে কামড়ে খেয়ে ফেলে। নিজের এমন ভাবনার ওপর নিজেই হাসে নূর। তারপর ধীরে ধীরে আদিত্যের কাছে গিয়ে দাঁড়ালো। শাড়ির আঁচল দিয়ে আদিত্যের কপালের ঘাম মুছে দিতে লাগলো। আদিত্য নূরের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, তুমি এখানে কি করছো? তোমাকে না এখানে আসতে মানা করেছি? যাও, বাইরে যাও। নূর প্রতিবাদী কণ্ঠে বলল, না, যাবো না, আমি এখানেই থাকবো। কি করবে তুমি? এমন করছো কেন? যাও না, দেখো তোমার লেগে যাবে কোথাও। কেন লাগবে? আমি কি কচি খুকি? আমি থাকবো মানে থাকবো। আমার বাইরে একা একা ভালো লাগছে না। ওকে ফাইন, তাহলে চুপচাপ বসে থাকবে, একদম নড়াচড়া করবে না। আচ্ছা,
আদিত্য নূরকে সিঙ্কের উপর বসিয়ে দিয়ে নিজের কাজ করতে লাগলো, আর নূর বসে থেকে পা দোলাতে দোলাতে আদিত্যের কাজ দেখতে লাগলো। আদিত্য আটা ঢালতে গিয়ে কিছু আটা আদিত্যের মুখে ছিটে লাগলো, আর এটা দেখে নূর ফিক করে হেসে দিল। নূরের হাসি দেখে আদিত্য আঙ্গুলে করে একটু আটা নিয়ে নূরের গালে লাগিয়ে দিল। সাথে সাথে নূরের হাসি থেমে গেল। আদিত্য বাঁকা হেসে বলল, কি হলো, হাসো এখন? তো হাসি পাচ্ছিল না? নূর ও আদিত্যের প্রত্যুত্তরে হাতের মুঠোয় আটা নিয়ে আদিত্যের মুখে ছিটিয়ে দিল। আদিত্যের সারা মুখ সাদা হয়ে গেল। নূর সেটা দেখে হাসতে হাসতে বলল, ওয়াও, একদম বুড়ো হিরো লাগছে। আদিত্য নূরের দিকে তেড়ে আস্তে আস্তে বলে উঠল, দাঁড়াও, দেখাচ্ছি মজা। বুড়ো হিরো, তাই না? নূর ভাব সুবিধার না দেখে সিট থেকে নেমে বাইরের দিকে দৌড়লো, আর আদিত্যরও ওর পিছনে ছুটল। নূর খিলখিল করে হাসছে আর দৌড়চ্ছে, আর আদিত্য হাসি মুখে ওর পিছনে দৌড়চ্ছে। সোফার চারিদিকে ঘুরতে ঘুরতে একসময় আদিত্য খপ করে নূরের হাত ধরে ফেলল। হাত ধরে টান দিতেই ব্যালেন্স হারিয়ে দুজনেই সোফায় পড়ে গেল। নূর নিচে আর আদিত্য নূরের উপরে পড়ল। আদিত্য নূরের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, এখন কোথায় পালাবে? হ্যাঁ, আমি বুড়ো হিরো, তাই না? নূর মুচকি হেসে দুই হাতে আদিত্যের গলা জড়িয়ে ধরে বলে উঠল, বুড়ো আপ্তারেরও কিন্তু তোমাকে কম লাগে না, একদম হট বুড়ো লাগছে। আদিত্য হালকা হেসে দিয়ে নূরের নাক ঘষে বলল, তাই নাকি? তো এই হট বুড়োটার কিছু ইনাম তো পাওয়া উচিত, তাই না? কথাটা বলে আদিত্য নূরের ঠোঁটের দিকে ঝুঁকতে লাগলো। নূর লাজুক হেসে চোখ বন্ধ করে নিল। আদিত্যের ঠোঁট নূরের ঠোঁট ছুঁই ছুঁই। তখনই হঠাৎ বাসার কলিং বেল বেজে উঠল। নূর চোখ খুলে তাড়াতাড়ি করে আদিত্যকে সরাতে লাগলো। আদিত্য একটু বিরক্ত হয়ে উঠে বসে বলল, কে এবার এই সময় বিরক্ত করতে আসলো? নূর মুচকি হেসে বলল, তুমি আগে গিয়ে নিজের মুখ পরিষ্কার করো, নাহলে সবাই হাসবে। আমি ততক্ষণে দেখছি কে এসছে। কথাটা বলে নূর উঠে গিয়ে দরজা খুলে দিতে গেল, আর আদিত্য কিচেনে গিয়ে নিজের মুখ পরিষ্কার করে নিল। নূর দরজা খুলতেই নীলা হঠাৎ কোনো কিছু না বলে হনহন করে ভিতরে ঢুকে পড়ল, আর ওর পিছে পিছে আবিরও ঢুকলো। নূর এদের ভাবভঙ্গি কিছুই বুঝতে পারল না। অগত্যা দরজা আটকিয়ে সে নিজেই এগিয়ে গেল ওদের দিকে। নীলা রাগী মুডে সোফায় গিয়ে ধুম করে বসে পড়ল। আবির ওর কাছে গিয়ে বলতে লাগলো, নীলা, আমার কথাটা তো শোনো। আরে তুমি ভুল বুঝছো আমাকে, তুমি যেমনটা ভাবছো তেমনটা না। নীলা আবিরের দিকে না তাকিয়ে নূরের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, আপু, তোমার এই লুচ্চা মার্কা দেবরকে বলো আমার সাথে যেন কোনো কথা না বলে। আমি তার কোনো কথা শুনতে চাই না। আবির এবার একটু শক্ত গলায় বলল, দেখো নীলা, এবার কিন্তু বেশি বেশি করছো। সামান্য একটা ব্যাপারকে তুমি এত বড় করছো কেন? তোমরা মেয়েরা কি কোনো কিছুই ইজিলি নিতে পারো না? সব বিষয়ে এত ওভার রিয়াক্ট করার কি আছে? নীলা আরো তেলে বেগুনে জ্বলে উঠে আবিরের দিকে অগ্নি চোখে তাকিয়ে বলল, কি বললেন আপনি? আমি ওভার রিয়াক্ট করছি? ও ওয়াও, এখন আমি কিছু বললেই ওভার রিয়াক্ট? তার মানে আপনি রঙ্গলীলা করে বেড়াবেন আর আমি সেটা বলতেও পারবো না? তুমি বারবার ঘুরে ফিরে সেই একই কথা কেন বলছো? আর কতবার বলবো তোমাকে? এতক্ষণে আদিত্য ওখানে চলে এসেছে। আদিত্য আর নূর ওদের কাজকর্ম বুঝতে না পেরে একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করছে। আদিত্য তখন আবিরকে উদ্দেশ্য করে বলে উঠল, কিরে, কি হয়েছে? আর দুজন এইভাবে ঝগড়া করছিস কেন? আবির বলে উঠল, ঝগড়া কি আমি করছি নাকি? ঝগড়া তো তোমার শালিকা করছে, অযথা একটা বিষয় নিয়ে ওভার রিয়েক্ট করছে। আমার কোনো কথাই শুনতে যাচ্ছে না। এবার নূর নীলার উদ্দেশ্যে বলল, কিরে, তুই এত রাগ করছিস কেন? আগে ওর কথাটা তো শোন। কথা না শুনে এমন রাগ দেখাচ্ছিস কেন? আদিত্য নূরকে উদ্দেশ্য করে বলল, নীলাকে কিছু বলো না। আমি জানি এই হতচ্ছাড়াটাই নিশ্চয়ই কিছু করেছে, না হলে নীলা শুধু শুধু রাগ করবে কেন? ও যথেষ্ট বুদ্ধিমান মেয়ে। আবির তিরস্কার করে হাতে তালি বাজিয়ে মেলোড্রামা করে বলে উঠল, বাহ ভাই বাহ, আজ ভাইয়ের চাইতেও শালিকা তোমার কাছে আপন হয়ে গেল, আর আমি কোন খ্যাতের মূলা হয়ে গেলাম। হায় রে নিষ্ঠুর দুনিয়া, এই দুনিয়ার আমায় আপন বলতে কি কেউ নাই? নূর আবিরের পাশে বসে বলল, তুই কবে থেকে এমন ঝগড়টে হয়ে গেলি? কেন নেই? আমি আছি না তোমার ভাবিডল, তুমি একদম একা না। নূর এবার আদিত্যের দিকে তাকিয়ে বলল,
আর তুমি না জেনে শুনে শুধু শুধু দেবরকে দোষারোপ করছো কেন? একদম দেবরকে বকবে না, বলে দিলাম। আবির আবারও মেলোড্রামা করে বলল। ব্যাস ভাবি, এক তুমিই তো এই অধমের সাহারা। খালি তুমিই আমারে বুঝলা, আর কেউ বুঝলো না। এদের কথাবার্তার মাঝেই তখন ওখানে বিহান আর আয়াতের আগমন হলো। ওরা দুজন ওদের কাছে এসে ওখানকার ভাবমূর্তি বোঝার চেষ্টা করছে। বিহান সোফায় আয়েশি ভঙ্গিতে বসে বলল। কি হয়েছে ভাই? এখানে এমন গরম গরম ভাব কেন? কিছু হয়েছে নি? আবির অসহায় কণ্ঠে বলে উঠল। কি আর হবে ভাই, অপক্ষ মেয়ের সাথে প্রেম করলে যা হয় আর কি তাই হচ্ছে। নীলা দাঁত কিরমির করে বলল। তো যান না, কে ধরে রেখেছে আপনাকে? আপনি গিয়ে আপনার ওই পরিপক্ক মেয়েদের সাথে প্রেম লীলা করুন। আমি কি আপনাকে বেঁধে রেখেছি? বিহান বলে উঠল। আরে বাস, এইখানে তো মামলা সিরিয়াস লাগতেছে। ঘটনা কি মামা? কি ঘটনা ঘটাইছো এইবার? আদিত্য এবার বলে উঠল। আচ্ছা হয়েছেটা কি সেটা তো বলবি। নীলা বলে উঠল। আরে উনি নিজের কুকর্মের কথা নিজের মুখে বলতে পারবেন না। আপনার এই ভাই আমাকে বলল সে নাকি অফিসের একটা কাজে ঢাকার বাইরে যাচ্ছে, অথচ উনি কাজের নাম করে বাইরে অন্য মেয়েদের সাথে রঙ্গলীলা করে বেড়াচ্ছে। এই দেখুন জিজু, আমার কাছে প্রুফ আছে। কথাটা বলে নীলা ওর ফোন বের করে আবিরের ফেসবুকে টাইমলাইন থেকে কয়েকটা ছবি বের করে দেখালো, যেখানে আবির বিদেশি কিছু মেয়েদের সাথে আড্ডা দিচ্ছে। সবাই এক এক করে ছবিগুলো দেখলো। আদিত্য আবিরের দিকে তাকিয়ে বলল। এসব কি আবির? এই ছবিগুলো দেখে তো নীলার রাগ করা জায়েজই আছে। আবির বলে উঠল। আরে ভাই, এমন কিছুই না। আসলেই এদের মধ্যে একটা মেয়ে আমাকে চিনে, লন্ডনে বেড়াতে গিয়ে ওর সাথে পরিচিত হয়েছিলাম। আর ওই মেয়েটা আরও কিছু মেয়েদের সাথে বাংলাদেশ ঘুরতে এসেছে। আমি যখন একটা মিটিংয়ের জন্য রেস্টুরেন্টে যাই, তখন হঠাৎ ওদের সাথে দেখা হয়ে যায়। আর ওরা খুব জোরাজুরি করলো আমি যেন ওদেরকে একটু বাংলাদেশ ঘুরাই দেখাই। ওরা এত দূর থেকে আমাদের দেশে ঘুরতে এসেছে, তাই আমি ওদের কথা ফেলতে পারলাম না, আর ওদেরকে কিছু জায়গা ঘুরে দেখালাম। আর তখনই ওরা এসব ছবি তুলে আপলোড করে আমাকে ট্যাগ করেছে। ব্যাস এতটুকুই। আমি এতবার করে এই ব্যাপারটাই নীলাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সে কিছুই মানতে রাজি না। নীলা তাচ্ছিল্যের সুরে বলল। এগুলো শুধু বাহানা। চুরি ধরা পড়ে গেছে, তাই এসব গল্প সাজানো হচ্ছে। বিহান বাঁকা হেসে বলল। বাস মামা, পয়সা গেছোস মাইকা চিপাই। অন কেমতে বাড়াইবি? তোরে আগেই কইছি শুধরাইছা। দেখলি তো নিজের কর্মের ফল। আয়াত আবিরের উদ্দেশ্যে বলে উঠল। এটা তুমি ঠিক করোনি ভাইয়া। তুমি যদি আগে নীলাকে সব বলে দিতে তাহলে তো আর এসব হতো না। আসলে তোমরা সব ছেলেরাই এমন, মেয়েদের ফিলিংসের কোনো দামই নেই তোমাদের কাছে। সব সময় মেয়েদের টেক ইট ফর গ্র্যান্টেড নিয়ে নাও তোমরা। আয়াতের কথায় বিহান ভুরু কুচকে বলল। মোর জানা, তুমি আবার এইখানে নারী আন্দোলন শুরু কইরা দিলা গেলা। আর সব ছেলেরা কইতে কি কয় বাঁচাও তুমি? আবির বিহানের সাথে সাই দিয়ে বলল। আরে ভাই, মেয়েরা এমনই। ওরা সব সময় সব জায়গায় ফুটেজ খাওয়ার চেষ্টা করে, নিজেদের মহান প্রমাণ করার ধান্দায় থাকে। বিহান বলে উঠল। ঠিকই কইছস। এখন তো তোর কথাই ঠিক মনে হইতেছে আমার। মায়া মানছের কামই খালি আজাইরা ক্যাসাল করা। আয়াত বিহানের দিকে তাকিয়ে বলল। ও আচ্ছা, আমাদের কথা ক্যাচাল তাই না? আর আপনারা সব সময় মহান কাজ করেন তাই না? চুরে চুরে মাস্তা তো ফ্রাই হয়ে গেছেন এখন। বিহান বলে উঠল। কি কয় বাঁচাও তুমি? আমি আবার কি করলাম? আয়াত তাচ্ছিল্যের সুরে বলল। এমন ভাব ধরেছেন যেন ভাজা মাছটা উল্টে খেতে পারেন না। আপনি কি ভেবেছেন আপনি যে অফিসের রিসেপশনের মেয়েটার সাথে সারাদিন হাসাহাসিতে মেতে থাকেন সেটা আমি বুঝি না? বুঝি, সবই দেখেছি আমি। লোকে বলে না বাসার মুরগিও ডালের মতো লাগে, তো আপনাদেরও সেই অবস্থাই হয়েছে। বিহান যেন আকাশ থেকে টুপ করে পড়ল। কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছে মেয়ে? আর আমি কখন রিসেপশনিস্টের সাথে হাসাহাসি করলাম? বিহান অবাক কণ্ঠে বলল। কি কইতাছ এইসব? আর আমি কখন রিসেপশনিস্টের সাথে হাসাহাসি করলাম? মাথার তার সবগুলো সিরে গেছে নি? বিহানের কথায় আয়াত দাঁত কটমট করে বিহানের দিকে তাকালো। আবির বিহানের সাথে সাই দিয়ে বলল। আরে ভাই, এটা তো জানা কথাই। মেয়েদের তো জন্ম থেকেই 3-4টা তাস ছেঁড়া থাকে। এতক্ষণে নূর বলে উঠল। এটা কেমন কথা দেবর? সব মেয়েদের ভেতর কিন্তু আমিও পড়ি। আর কথা যখন ছেলে মেয়ের পর্যায়ে চলে এসছে তখন আমিও মেয়েদের পক্ষেই বলবো। হ্যাঁ, আয়াত আর নীল একদম ঠিক বলেছে। তোমরা ছেলেরা সবাই একরকমই। কোনো সুন্দরী মেয়ে দেখলেই তোমরা গেরকিটির মতো রং বদলানো শুরু করে দাও। আদিত্য ভ্রু কুচকে বলল। এক্সকিউজ মি, সব ছেলে বলতে কি তুমি আমাকেও বোঝাতে চাইছো?
ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আজ পর্যন্ত এই আদিত্য কোনো মেয়ের সাথে ফ্লার্ট তো দূরে থাক, কোনো মেয়েকে আমার কাছেই ঘেঁষতে দেয়নি। নূর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি, তুমি কত সাধু। আমার বান্ধবীদের সাথে তোমার সাধুগিরি ভালোই দেখেছি। আরে ওটা তো তোমাকে জেলাস করার জন্য ইচ্ছে করে অমন করেছিলাম। আরে বাদ দাও, এগুলো সব বাহানা। আসল কথা হলো তোমাদের কৃষ্ণ সাজার অনেক শখ, তাই তো মেয়েদের দেখলেই রসলীলা শুরু করে দাও। আদিত্য চোয়াল শক্ত করে বলল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ নূর, কি আবল তাবল বলছো? আরে আগে নিজের মাইন্ডকে তো ঠিক রাখো, তারপর আমার ল্যাঙ্গুয়েজ ঠিক করতে এসো। আরে আজব, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছো কেন তুমি? নূর এবার তেতে উঠে বলল, কি বললে তুমি? আমি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করি? তার মানে আমাকে তুমি ঝগড়াটে বললে? বেচারা আদিত্য তাজ্জব বনে গেল। ও কি বলছে আর এই মেয়েটা কি বানাচ্ছে, আর অযথা এই ঝগড়ার কারণই বুঝতে পারছে না ও। আবির তখন বলে উঠল, কি হলো? তখন তো খুব শালিকার পক্ষ নিচ্ছিলে, দেখলে তো মেয়েদের আসল রূপ, ওরা কেমনেই রূপ বদলায়। নীলা রাগী কণ্ঠে বলল, রূপ বদলানো আমাদের না, আপনাদের ধর্ম। আপনারাই এই কাজে মোহিত। ব্যাস, এভাবে কথায় কথায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল এখানে, যার এক পক্ষে মেয়েরা আর এক পক্ষে ছেলেরা। দুই দলই কেউ কারোর চেয়ে কম যায় না, দুই দলই সমান প্রত্যুত্তর করে যাচ্ছে। ঝগড়া করতে করতে নূরের একটু গলা শুকিয়ে এলো, তাই ও একটু উঠে রান্নাঘরে গেল পানি খেতে। রান্নাঘরে ঢুকে ফ্রিজ থেকে পানির বোতল বের করে পানি খেয়ে আবার ফিরতে নিলেই হঠাৎ আদিত্য এসে নূরকে দেওয়ালের সাথে চেপে ধরল। আচমকা এমন হওয়ায় নূর একটু চমকে গেল। আদিত্য নূরের দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে বলল, কি হচ্ছিল বাইরে ওসব? হ্যাঁ, কি মনে করে তুমি ওসব বলছিলে? নূর ভীতু চোখে তাকিয়ে আমতা আমতা করে বলল, কি বলেছিলাম আমি? আচ্ছা, এখন মনে পড়ছে না তাই না? কি ছিল তখন ওসব? হ্যাঁ, নূর মেকি হেসে ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, আসলে ওদের ঝগড়া দেখে না আমার একটু তোমার সাথে ঝগড়া করতে ইচ্ছে করছিল, তাই মিছে মিছে ওসব বলেছি, সত্যি বলছি। আদিত্য ভ্রু কুঁচকে বলল। কি আজব মেরে বাবা, ঝগড়া করারও আবার কারো শখ হয় নাকি? আদিত্য হালকা হেসে বলল, আচ্ছা ঠিক আছে, এখন এসব বন্ধ করো, আমার এসব মোটেও ভালো লাগছে না। নূর চোখ বড় বড় করে বলল, না না না, এখনই বন্ধ করা যাবে না। ওদের ঝগড়া বন্ধ করতে আমাদেরও এই মিছিমিছি ঝগড়া কন্টিনিউ করতে হবে। মানে হলো ওরা যখন দেখবে যে ওদের জন্য আমাদের দুজনের ভেতর মনোমালিন্য হচ্ছে, তখন ওরা নিজেদের ঝগড়াও মিটিয়ে নেবে। প্লিজ আর কিছুক্ষণ এসব চালিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তবে বেশিক্ষণ না কিন্তু। ওকে। নূর আর আদিত্য বাইরে এসে দেখল বাইরের অবস্থা আরো বেগতিক হয়ে গেছে। দুই দলের মাঝে তুমুল ঝগড়া চলছে, কেউ ছাড় দেওয়ার পাত্র নয়। আদিত্য আর নূর একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করছে। আদিত্য হঠাৎ উচ্চস্বরে বলে উঠল, অনেক হয়েছে, চুপ করবি তোরা এখন? বিহান বলে উঠল, ঠিকই কইছস, এসব আবালগো লগে কথা কনেছে না কনই ভালো, শুধু শুধু ব্রেন লস। আয়াত দাঁত কিরমির করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা তো যেই মরেই যাচ্ছি আপনাদের কথা বলার জন্য। আরে জান জান, আমরাও আপনাদের মহামূল্যবান মস্তিষ্ক আপনাদের উপর খরচ করতে চাই না। আয়াত এবার নূরের হাত টান দিয়ে নিচের পাশে বসিয়ে দিয়ে বলল, ভাবি, তুমি আমাদের দলে না? নূর জোরপূর্বক হেসে বলল, হ্যাঁ অবশ্যই, এটা আবার বলতে হয়? আয়াত বলে উঠল, ঠিক আছে, আমরা মেয়েদের টিম, ওই ছেলেদের টিমের সাথে কোনো কথা নেই। আজকে আমরা তিনজন একসাথে থাকবো, রাতভর অনেক মাস্তি করব, অপোজিশন দলকে বুঝিয়ে দেবো আমরা কি জিনিস। আয়াতের প্ল্যান শুনে আদিত্যের মাথায় যেন ছোটখাটো একটা বাজ পড়ল। কি বলছে এরা? একসাথে থাকবে মানে কি? তার মানে নূর রাতে আমার কাছে থাকবে না? না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আদিত্য নূরের দিকে চোখ গরম করে তাকিয়ে চোখের ইশারায় নূরকে মানা করতে বলল। নূর পড়ে গেছে এক মহা ঝামেলায়, কার কথা শুনবে ভেবে পাচ্ছে না। শেষমেশ আয়াতের দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমরা এমনই করব। নূরের রাজি হওয়া দেখে আদিত্য রেগে কিছু বলতে যাবে, তখনই আবির বলে উঠল, আরে ওরা কি মাস্তি করবে? মাস্তিরও তো জানা নেই ওদের। আরে মাস্তি তো আমরা করব। আজ তো বয়েজ নাইট আউট হবে, তাই না ব্রো? বিহানও সাই দিয়ে বলল, একেবারে ঠিক কইছস, আজকা হইব হাউস পার্টি, তাই না রে আদি? আদিত্য আমতা আমতা করে বলল, বলছিলাম কি, এসবের কি দরকার? নিজেদের ভেতর মিটমাট করে নিলেই তো হয়, তারপর না হয় সবাই মিলেই পার্টি করব। বিহান বলে উঠল, কি কথা আল্লাহ, আমরা ওই অপোজিশন পার্টির সামনে কখনোই ঝুঁকবো না। বি আ ম্যান, ভেতরের মরদটাকে জাগা।
মনে কর তোর সামনে তোর বউ না, শত্রুপক্ষ বসে আছে, তাহলে দেখবি আর কোনো সফটনেস থাকবে না, একদম স্টিলনেস ম্যান হয়ে যাবে। এখন জোরসে কর, হাউ ওয়াজ দ্য জোস? আবির চিল্লিয়ে বলল। হাই স্যার। হাউ ওয়াজ দ্য জোস? আদিত্য জোরপূর্বক কোনো রকমে বলল। হাই স্যার। আয়াত এদের চিল্লানি দেখে বিরক্ত হয়ে বলল। এই সাতদের কাছে থাকলে আমাদের কান আর থাকবে না। চলো ভাবি, আমরা আমাদের রুমে চাই, রুমে গিয়ে মজা করব। কথাটা বলে আয়াত আর নীলা নূরকে ধরে উপরের দিকে যেতে লাগলো। নূরও অসহায় মুখ করে ওদের সাথে যাচ্ছে, আর আদিত্য বারবার শুধু চোখের ইশারায় নূরকে মানা করছে, তবে তা কাজে দিল না। আয়াত আর নীলা নূরকে নিয়ে চলে গেল। মেয়েদের রুমে এসে ওরা ওদের মতো আড্ডা মাস্তি করতে লাগলো। নূর অনিচ্ছা সত্ত্বেও এদের সাথে বসে রইল, আর নিচে আবির আর বিহান ওদের মতো আড্ডা নাচে গানে মেতে উঠেছে। তবে আদিত্য চরম বিরক্ত হচ্ছে এসবে। মনে মনে নূরের উপর রাগও হচ্ছে খুব। নূরকে ছাড়া কিছুতেই ওর রাতে ঘুম হবে না। এরা জানা সত্ত্বেও কেমন ধেই ধেই করে ওদের সাথে চলে গেল। একবার মানাও করলো না। কি ফালতু একটা নাটক শুরু করেছে। আদিত্য বিরক্ত হয়ে ফোন বের করে নূরের ফোনে একটা মেসেজ পাঠালো, যাতে লেখা আছে, এখনই বাইরে এসে আমার সাথে দেখা করো, নাহলে কিন্তু আমি এক্ষুনি সব নাটক বন্ধ করে দিব। নূর মেসেজটা দেখে একটু ভয় পেয়ে গেল। রুম থেকে বেরোনোর জন্য আয়াত নীলার দিকে তাকিয়ে বলল, ও একটু নিচ থেকে খাবার হালকা কিছু নিয়ে আসছে। কথাটা বলে নূর দ্রুত রুমের বাইরে এলো। বাইরে আসতেই আদিত্য নূরের হাত ধরে রুমে নিয়ে গিয়ে রাগী কণ্ঠে বলল, কি হচ্ছে এসব? হ্যাঁ দেখো, অনেক হয়েছে, বন্ধ করো এসব। আমি কিন্তু কিছুতেই তোমাকে ছাড়া রাতে থাকতে পারবো না, তাই এই নাটক এখনই বন্ধ করে দাও। নূর অনুনয় সুরে বলল, দেখো তো, রাগ করো না প্লিজ, একটু শান্ত হও। এই মুহূর্তে হঠাৎ করে এভাবে নাটক বন্ধ করলে ওরা আমাদের উপর রাগ করবে, তাই আমাদের নাটকটা কন্টিনিউ করতে হবে। কিন্তু আই প্রমিস, রাতে ওরা ঘুমিয়ে পড়ার পর আমি তোমার কাছে চলে আসবো। প্লিজ ততক্ষণ একটু ধৈর্য ধরো না। ওকে ফাইন, তবে তাড়াতাড়ি আসবে, না হলে কিন্তু আমি রুমে গিয়ে তোমাকে উঠিয়ে নিয়ে আসবো। ওকে ঠিক আছে, আমি এখন যাই, না হলে ওরা খুঁজবে। কথাটা বলে নূর তাড়াতাড়ি করে আবার চলে গেল। এভাবেই দুই দল দুই দিকে আড্ডা দিতে লাগলো, আর আদিত্য আর নূর অনিচ্ছুকভাবে ওদের আড্ডায় যোগ দিয়ে বসে রইল। আড্ডা দিতে দিতে রাত 12টা বেজে গেল, তবুও কারোর ঘুমের খবর নেই। আদিত্য এবার বিরক্তির শিখরে। ইচ্ছে করছে আবির আর বিহানের মাথায় বাড়ি মেরে বেহুশ করে দিতে, তাহলে যদি ঘুমায় এরা। ইস, কখন এখন থেকে যেতে পারবে আর কখন অ্যাঞ্জেলটাকে একটু কাছে পাবে। এই আপদগুলো আজ না এলেই ভালো হতো। আদিত্যের বিরক্তির মাঝেই আরও 1 ঘন্টা পার হয়ে গেল। এবার ধীরে ধীরে সবার এনার্জি স্লো হয়ে এলো। আবির আর বিহান এলোমেলো ভাবে হাত পা ছড়িয়ে সোফার উপর শুয়ে পড়ল। আদিত্য যেন হাঁপ ছেড়ে বাঁচল। আদিত্য ফটাফট উপরে উঠে যেতে যেতে নূরের নাম্বারে মেসেজ পাঠালো ওকে রুমে আসার জন্য। নূর এদিকে অপেক্ষা করছিল ওদের ঘুমিয়ে পড়ার। নূর আস্তে করে ঘাড় ঘুরিয়ে দেখলো আয়াত আর নীলা ঘুমিয়ে গেছে, তাই নূর আস্তে করে নিঃশব্দে ওদের কাছ থেকে উঠে এলো। পা টিপে টিপে দরজা খুলে বেরিয়ে আসতেই আদিত্য নূরকে পাজা কোলে তুলে নিল। তারপর নূরকে নিয়ে ওদের বেডরুমে চলে এসে দরজা আটকে দিল। একটু পরে আয়াত আর নীলা দরজা খুলে বেরিয়ে এলো। নূরদের রুমের দরজার দিকে তাকিয়ে মুচকি হেসে আয়াত বলে উঠল,